প্রকৃতির অভয়ারণ্যের অন্যতম ভূপৃষ্ঠ ঘন বনাঞ্চল বেষ্টিত পাহাড়ি জনপদ। শত শত বর্গ কিলোমিটার জুড়ে এমন বনায়নের দেখা পাওয়া এখন বাংলাদেশের জন্য খুবই দুষ্কর। মাঝে মাঝে কলার বাগান ও দু একটি দুচালা ঘর ছাড়া যতদূর চোখ যায় উপরে নীল আকাশ আর নিম্নভূমি অরণ্যের সবুজায়ন। আর এরই মাঝে এই পিচঢালা সড়কে দ্রুতগতিতে কিছু গাড়ির ছুটে চলা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। সত্যি এ যেন এক ভীষণ সুন্দর নগর। ঘুরে দেখাবো এই নগরের বিভিন্ন কল্পকাহিনী। গ্রামীণ এই পথ ধরে যাচ্ছি এবং রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি গজারির বন। এই বনগুলো শুধু পথিকের জন্য ছায়ারই আশ্রয় নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। অনেক বছর আগে এসব বনগুলো স্বাভাবিকভাবেই গড়ে উঠেছিল, কিন্তু বর্তমানে পরিকল্পিত বনায়নের মাধ্যমে রাস্তার দুপাশে গজারির গাছ লাগানো হচ্ছে। একসময় এই বনগুলো ছিল বন্যপ্রাণীর আবাসস্থল, কিন্তু জনসংখ্যার বৃদ্ধির ফলে এখন এগুলো অনেকটা সংকুচিত হয়ে পড়েছে। এই উপজেলার আঁকাবাঁকা পথ দিয়ে চলতে চলতে দেখা মিলবে এরকম অসংখ্য গজারির বন। এই গজারি গাছ এই পাহাড়কে টিকিয়ে রেখেছে। আগে এখানে প্রচুর গজারির গাছ ছিল, এখনো কিছু আছে, কিন্তু আগের মতো ঘন বন আর নেই। তবু এই গাছগুলো আমাদের জন্য অনেক উপকারী। এই গাছের বৈজ্ঞানিক নাম সোরিয়া রোবাস্টা। বিজ্ঞানীরা বলেন এই গজারি গাছ প্রচুর অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এই গজারির কাঠ অত্যন্ত মজবুত। এই কাঠগুলো ঘরবাড়ি তৈরি করতে এবং জ্বালানি কাজে ব্যবহৃত হয়। প্রকৃতির এই আশীর্বাদকে ধরে রাখতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গজারির বন শুধু রাস্তার দুপাশের শোভাই নয়, এটি আমাদের জীবনেরই একটি অংশ। আসুন একসাথে গাছ লাগাই এবং প্রকৃতিকে রক্ষা করি। সবুজ বনায়ন আর লাল মাটির অঞ্চল ঘাটাইল। খ্রিস্টপূর্ব আনুমানিক 0.90 মিলিয়ন বছর পূর্বে এই নগরের উৎপত্তি। ঘাটাইল নগরের নামকরণের ইতিহাস থেকে জানা যায়, এক সময় এই অঞ্চলের উপর দিয়ে নদীপথে নিয়মিত গুদারা নৌকা চলাচল করত। সেই সময় নৌকাগুলো ঘাটে আসা যাওয়ার জন্য অনেক উঁচু আইল ব্যবহার করা হতো। ধারণা করা যায় সেই থেকেই ঘাট ও আইলের মিলিত শব্দে ঘাটাইল নামের উৎপত্তি ঘটে। বিভিন্ন সবজির পাশাপাশি কচু শাকের বাম্পার ফলানো এই এলাকার মানুষকে অর্থের যোগান দিচ্ছে। এই কচু শাক আয়রনের ঘাটতি পূরণ করে বলে বাজারে এর চাহিদা অনেক। এই ঘাটাইল অঞ্চলের পাহাড়ি টিলা টক্করের মাঝে মাঝে দেখা মিলবে এরকম অসংখ্য লেবুর বাগান। এখানে বিভিন্ন ধরনের লেবু চাষ হয়, মধ্যে সিডলেস লেবুর চাহিদা বেশি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি লেবু বাগানের ভিতর। ঘাটাইলের লেবু স্থানীয়দের চাহিদা পূরণ করেও সারা দেশের ঘাটতি পূরণ করে থাকে। এখানে লেবু চাষের পাশাপাশি হলুদ চাষ ও ড্রাগন ফলের চাষও করা হয়। উপজেলার মাটি
কলা চাষের জন্য খুবই উপযোগী এবং অল্প খরচে বেশি লাভ হওয়ায় তাই এখানকার কৃষকরা কলা চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছে। অন্যান্য ফসলের তুলনায় কলা চাষ বেশি লাভজনক বলে এই এলাকার কৃষকরা কলা চাষের প্রতি ঝুঁকছে। এসব কলা শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, কলা চাষ ঘাটাইলের অনেক পরিবারের জীবিকার অন্যতম উৎস। এই চাষের ফলে অনেক পরিবার স্বাবলম্বী হয়ে ওঠে। ঘাটাইলের কলা বাগান শুধু কৃষি উৎপাদনের এক অংশই নয়, এটি এই এলাকার মানুষের পরিশ্রম, স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। যত্ন ও আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে এই কলা চাষ আরো সমৃদ্ধ হবে, এমনটাই আশা করছে এখানকার কৃষকরা। প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য রূপ, পাহাড়ের স্থিরতা আর আকাশের অসীমতা যেন মানুষের স্বপ্ন আর বাস্তবতার এক মেলবন্ধন। প্রকৃতির এই রূপ শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। পাহাড় ও আকাশের মাঝে হারিয়ে গিয়ে আমরা যেন খুঁজে পাই আমাদের আসল সত্তা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 7 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদের সামনে। এই মসজিদটি 1917 সালে স্থানীয় জমিদার সমীর উদ্দিন চৌধুরী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ঘাটাইল উপজেলার বিশেষ স্থান হিসাবে পরিচিত, উপজেলার ধলাপাড়া ইউনিয়নে অবস্থিত। এটি হচ্ছে একটি সুউচ্চ মিনার। এটি মসজিদের পিছনের অংশে অবস্থিত। এই মিনারের উপর থেকেই আজান পরিবেশন করা হতো। এই মসজিদটি লাল ইট এবং শ্বেত পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে, যার মিনার এবং গম্বুজে ইসলামিক নকশা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের চৌধুরী বাড়িতে। এই বাড়িটি নির্মাণ করেছিলেন স্থানীয় জমিদার সমীর উদ্দিন চৌধুরী। এই চৌধুরী বাড়িতে আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এই বাড়ির প্রধান প্রবেশদ্বারটি অনেক বড় এবং শৈল্পিক কারুকার্যে ভরপুর। এর মূল ভবনটি কয়েকটি অংশে বিভক্ত, যার মধ্যে রয়েছে বসবাসের কক্ষ, বৈঠকখানা এবং কাচারি ঘর। বর্তমানে বাড়ির কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও এখনো দেওয়ালের অলঙ্করণ এবং লতাপাতার নকশা যেন আগের মতোই রয়ে গেছে। দেওয়ালের কিছু অংশে ব্রিটিশ আমলের স্থাপত্যের ছোঁয়া দেখা যায়, যা তৎকালীন শৈল্পিক দক্ষতার পরিচয় বহন করে। বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত এই 8 চালা টিনের ঘরটি জমিদারি শাসনামলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হতো। বাগানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে, যা বাড়ির নান্দনিকতা বাড়িয়েছে। বাড়ির আশেপাশে বেশ কিছু পুকুরও রয়েছে, যা জমিদার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য খনন করা হয়েছিল। ধলাপাড়া চৌধুরী বাড়ি আজও স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য শিল্পের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে টিকে আছে। এটি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান এবং ঐতিহ্যবাহী বাংলার প্রতিচ্ছবি বহন করে। এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, এটি আরেকটি বিশেষ স্থান হিসাবে খ্যাত। তার নাম গুপ্ত বৃন্দাবন। মূলত বহু প্রাচীন একটি তমাল গাছকে কেন্দ্র করে এটি গড়ে উঠেছে। এই গাছকে কেন্দ্র করে এলাকার মানুষের মুখে প্রচলিত আছে নানা কাল্পনিক ঘটনাবলী। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি গুপ্ত বৃন্দাবনে। এই তমাল গাছটি প্রকৃতির একটি অনন্য সৃষ্টি। এর ঘন সবুজ পাতা, মোটা কাণ্ড এবং প্রশস্ত শেকড় যেন যুগের পর যুগ ইতিহাসের গল্প বলে।
সাধারণত এই গাছ 50 থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকে, তবে কিছু তমাল গাছ 1000 বছরের বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। ঘাটাইলের এই তমাল গাছটিও ঠিক তেমনই এক রহস্যময় প্রাচীন বৃক্ষ। সুপ্রিয় দর্শক, উপজেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে ঐতিহাসিক এই সাগর দিঘি অবস্থিত। প্রায় 1300 একর জায়গা জুড়ে পাল আমলের সাগর রাজার নেতৃত্বে এই বিখ্যাত দিঘিটি খনন করা হয়। সাগর দিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা এলাকার পূর্ব নাম লোহিনী হলেও বর্তমানে এটি সাগর দিঘি নামে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় যে এলাকাটির পূর্ব নাম ছিল লোহানী। কীর্তিমান পুরুষ সাগর রাজা দিঘিটি খনন করার পর তার নামের সাথে দিঘি যোগ করে এলাকার নামকরণ করা হয় সাগর দিঘি। সেই থেকে এই পাহাড়ি জনপদটি সাগর দিঘি হিসেবে পরিচিত লাভ করে। সাগর সময় এক দিঘির জল ঢেউয়ে ওঠে মায়ার কল, নীল আকাশের ছায়া পড়ে স্বপ্নভাসের জলের তলে। পরবর্তী ডকুমেন্টারিতে আপনাদের সঙ্গে দেখা। বাই বাই।